হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? সো তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস 10 ইংলিশ সেকেন্ড পেপারের আরেকটা ক্লাসে। সো সম্ভবত এই বছর ক্লাস 10 এ আমি প্রথম ক্লাস নিচ্ছি তোমাদের। সো এই বছরের পর তো তোমরা এসএসসি দিবা, এই বছর না, মানে তোমরা আগামী বছর এসএসসি দিবা, এটা তোমাদের ক্লাস 10 এর। সো তোমাদের লাইফের প্রথম বোর্ড এক্সাম দেওয়ার বছর। তো কি অবস্থা সবার, সবার ফিলিং কেমন? তো আমি কথা বলার আগে অনেকে জয়েন করে সালাম দিয়ে ফেলছো। তো যারা যারা আগে সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ও, অন্য ধর্মের যারা আছো তোমাদেরকে তোমাদের ধর্ম অনুযায়ী আদাব, আদাব শ্রদ্ধা। তো কি অবস্থা তোমাদের? বাহ। সো আহ আচ্ছা, এখানে কারা কারা আছো যারা গত বছর ক্লাস 9 এর শিক্ষতে ছিল না, এই বছর নতুন ভর্তি হয়েছে, এমন কেউ কি আছো এখানে? যে ভাই আমি গত বছর শিক্ষতে ছিলাম না, আমি এই বছর আমি হচ্ছে গিয়ে নতুন ভর্তি হয়েছি। তো কয়েকজন আছে দেখতে পাচ্ছি। তো আই এম নিউ কয়েকজন আছে। সো যারা যারা নতুন তোমাদের সবাইকে শিখতে স্বাগতম। হয়তো শিখতে তোমার অনেকদিন হয়ে গেছে, বাট আমার ক্লাস তোমার প্রথম। আমরা আশা করি একসাথে আজকে ইংলিশ সেকেন্ড পেপারে একটা দারুণ একটা ক্লাস করব, আমরা দারুণ ভাবে কিছু জিনিস শিখবো। তো তোমার ভাই কিছু হয়েছে প্রবলেম? আচ্ছা। সো খুব বেশি আর কি কথা বাড়াবো না। তোমাদের আগে ছোট দুই একটা কথা বলে নেই। যেহেতু তোমরা ক্লাস 10-এ উঠেছো, প্রথম বোর্ড এক্সাম দিবা। তো ক্লাস 9-এই তোমাদের বই অধিকাংশের শেষ। ক্লাস 10-এ হচ্ছে গিয়ে এসএসসি তে যেটা করি আমরা হচ্ছে বইটা পুনরায় রিভাইজ করি, আমরা বইটা আরেকবার দেখি, এইরকম একটা ব্যাপার স্যাপার। বাট শিখতে আমরা চেষ্টা করব ক্লাস 9-এ একবার শেষ করছি, 10-এ আমরা আরেকবার শেষ করব। সো তোমাদের স্কুলে হয়তো আর নতুন করে তোমার ক্লাস 9-এর জিনিসপত্রগুলা দেখানো হবে না, পড়ানো হবে না, বাট শিখতে আমরা সমস্ত জিনিস আরেকবার যাব। এটার জন্যই এই যে চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস। আমি সম্ভবত যখন আমি পড়ানো শুরু করি, আমি আমার লাইফে অনেকদিন আগের কথা, প্রায় 4 বছর আগের কথা, তখন থেকে আমি সবচেয়ে বেশি যে জিনিসটা পড়ায় গেছি, পড়াইতে পড়াইতে আমি বিরক্ত হয়ে গেছি। আমি মানে স্বপ্নের ভিতরেও যে জিনিসটা দেখি সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। সো আবার আমরা চেঞ্জিং সেন্টেন্স শিখবো, আমরা সবকিছু আরেকবার রিভাইজ করব, আমরা একটু সুন্দর করে দেখবো। রিভাইজ মানে জাস্ট ভাষা ভাষা পড়া না, আমরা সুন্দর করে জিরো থেকেই পড়বো। আচ্ছা। তো যারা যারা নতুন আছো তাদের জন্য হচ্ছে কি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম রিফাত হাসান চৌধুরী। আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে। আমার এইচএসসি দিয়েছিলাম 2021 সালে। আমার কলেজ ছিল নটরডেম কলেজ। নটরডেম কলেজের নাম তোমরা সবাই শুনছো তাই না? ওই কলেজে আমার এইচএসসি টা দাও, তোমাদের অনেকের পড়ার ইচ্ছা। তো তোমাদের দুই তিনটা হচ্ছে তোমাদের জন্য আর কি পরামর্শ। সো বেসিক্যালি এখন তোমরা বোর্ড পরীক্ষা দিচ্ছ, হ্যাঁ? বোর্ড পরীক্ষা আর স্কুলের পরীক্ষায় দুই তিনটা পার্থক্য থাকে। বোর্ড পরীক্ষার স্কুলের পরীক্ষায় দুই তিনটা পার্থক্য থাকে বলতে, একটু মনোযোগ দিয়ে শুনো, দরকার হইলে আমরা ক্লাসের চাইতে এখন যে কথাগুলা বলবো ওগুলা বেশি হচ্ছে গিয়ে একটু গুরুত্বপূর্ণ। সো স্কুলের পরীক্ষার বোর্ড পরীক্ষার ভিতরে পার্থক্য কোথায়? স্কুলের পরীক্ষার বোর্ড পরীক্ষার ভিতরে পার্থক্য হচ্ছে, 1 সেকেন্ড ভাই, 1 সেকেন্ড একটু সময় দাও আমাকে।
এক্সট্রিমলি সরি, আমার একটা কল এসেছিল জরুরি, কলটা ধরতে হইলো। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, এক্সট্রিমলি সরি কল আসার জন্য ক্লাসের ভিতরে। তো স্কুলের পরীক্ষা আর বোর্ড পরীক্ষার ভিতরে পার্থক্য হচ্ছে স্কুলের পরীক্ষায় তুমি জানো তোমার কম্পিটিশন কে। স্কুলের পরীক্ষায় তোমার টার্গেট থাকে রোল 1 হওয়া, রোল 2 হওয়া। এখন তোমার যে কম্পিটিটর, তোমার প্রতিদ্বন্দ্বী, সে যদি খারাপ স্টুডেন্ট হয় তোমার কোনো সমস্যা নাই, তুমি হচ্ছে একটু মাঝারি মাপের পড়াশোনা করলেও তুমি স্কুলের রোল 1 হইতে পারবা। কারণ একটা জিনিস তুমি একটু খারাপ ভাবে নিও না, বাট একটা জিনিস বলি, তোমার হচ্ছে গিয়ে ধরো রাজুগুত্তরা মডেল স্কুল খুবই দারুণ একটা স্কুল, আদমজি ক্যান্টনমেন্ট খুবই দারুণ একটা স্কুল, বা ধরো মণিপুর স্কুল অনেক ভালো একটা স্কুল ঢাকার, হ্যাঁ, এই স্কুলগুলার রোল 1। আর ধরো হচ্ছে আমার এলাকার একটা স্কুল আছে, নাম হচ্ছে আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়, এই স্কুলের রোল 1। দুইজনের কোয়ালিটি কিন্তু সেম না, দুইজনেরই রোল 1, দুইজনেরই টার্গেট রোল 1, কিন্তু দুইজনের কোয়ালিটি কিন্তু সেম না। সো আলহাজ আব্বাস উদ্দিন স্কুলের রোল 1, সে যেভাবে পড়াশোনা করবে বা তার জন্য যতটুকু দরকার পরের পরীক্ষায় রোল 1 হওয়ার জন্য, রাজু গুপ্তরার ছেলেটার জন্য কিন্তু সেম ছিল না, তাই না? দুইজনের কিন্তু দুই রকমের প্রয়োজন ছিল। এখন এই টাইপের জিনিসটা বোর্ড পরীক্ষায় নেই। বোর্ড পরীক্ষায় সবাইকে একই স্কেলে মাপা হয়, সবার লক্ষ্য থাকে এক, আগামী পরীক্ষায় আমি 80-র উপরে পাবো। সো এখন সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে সবাইকেই পেতে হবে 80, কিন্তু সবার খাতা সেম টিচার দেখবে না। একজনের খাতা হয়তো একটু স্ট্রিক্ট টিচার দেখবে, একজনের খাতা হয়তো একটু তোমার একটু লেনিয়েন্ট টিচার, একটু ইজি টাইপের টিচার দেখবে। একজনের খাতা দেখতেছে টিচার খুব হাসি মুডে, যে 10-এ পাইলে রচনাতে 10-এ 9 দিয়ে দিচ্ছে, এজেতে প্যারাগ্রাফে 10-এ 9 দিয়ে দিচ্ছে। আবার আরেকজনের টিচার পড়তেছে খুব অ্যাংরি মুডে, ঝগড়াঝাটি করে আসছে, এরকম একটা অ্যাংরি মুডে 10-এ 7 করে দিচ্ছে। বাট দুইজনকেই 80 পাইতে হবে। সো এগুলার জন্য ইংলিশে যেটা করতে হয়, ইংলিশে আমাদের গ্রামারে এনশিওর করতে হয়, ইংলিশে এ প্লাস পাওয়ার একটাই প্রসেস, সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপারে তোমাকে কি করতে হবে, গ্রামারে একদম 100%, এই যে 60 মার্কের যে গ্রামার, 60 মার্কের 60ই তোমাকে পাইতে হবে, এটা একদমই, এখানে তুমি মিস করতে পারবা না। এটা যদি তুমি মিস করো তাহলে তোমার কপাল যদি খারাপ হয়, তোমার টিচারটা যদি বাজে হয়, যে রিটার্নে মার্ক কম দেয়, তুমি ধ্বংস হয়ে যাবা। এখন এই জন্য কি করা লাগবে, এখন হয়তো এতদিন তোমার পড়ার একটা স্পেসিফিক স্টাইল ছিল, এতদিন হয়তো এক জায়গার পড়া একরকম ভাবে তোমার ভাল লাগতো, ওগুলা ছাড়তে হবে, ওগুলা ছাড়তে হবে। এখন একটু করলা খেতে হবে। ব্যাপারটা হচ্ছে আমাদের সবার করলা অপছন্দ, করলা খাইতে কারো ভাল লাগে না, তাই না? আমরা বাসায় কেউ করলা ভাজি খাই না, কিন্তু যখন আমরা অসুস্থ হয়ে যাই, আল্লাহ না করুক যখন আমাদের ডায়াবেটিস হয়, তখন এই করলা খেয়েই আমাদের বাঁচা লাগে, করলাই বেশি খাইতে হয়। অপছন্দের খাবার, মুখ নষ্ট হয়ে যায়, ওই খাবারটা খাইতে হয়। থানকুনি পাতার রস খাইতে হয়, গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হয় গ্যাস্ট্রিক হইলে, যেটা আমাদের কারো পছন্দ না। সো অমুকের ক্লাস তো ভাল লাগে, অমুক জায়গার এটা ভাল লাগে, অমুক জায়গার লেখা ভাল লাগে, অমুক রিলস ভাল লাগে, দেখতে শুনতে অমুকিয়া। না, এখন একটু তিতা জিনিস করতে হবে, তিতা জিনিস খাইতে হবে, তিতা জিনিস একটু কনজিউম করতে হবে, তাই না? কারণ এখন তোমার কাছে যেটা তিতা লাগতেছে, দেয়ার ইজ এ চান্স ওইটাই তোমার জন্য ভালো। করলা মিষ্টির চাইতে সবসময় ভালো খাবার। আচ্ছা, আসো। তো আমরা পড়াশোনায় চলে যাই, অনেকক্ষণ জ্ঞান ট্যান দিলাম। তো আমরা চেঞ্জিং সেন্টেন্সের প্রথম ক্লাসে আসলে আমরা শিখবো, চেঞ্জিং সেন্টেন্সের প্রথম ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা ট্রান্সফরমেশন, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এটসেট্রা এটসেট্রা, এগুলা ট্রান্সফরমেশন আমরা শিখবো। এক ক্লাসে তো এত কিছু ট্রান্সফরমেশন শেখা যায় না। সো বেসিক্যালি আমরা যেটা করব, আমরা আগের রুলগুলা আমরা ঝালাই করে নিব, আমরা দেখে নিব। ওকে, সো 1.5 ঘন্টার একটা ক্লাস, আমাদের 1 ঘন্টা 15 মিনিটের একটা ক্লাস, 1.5 ঘন্টার ক্লাস না, 1 ঘন্টা 15 মিনিটের একটা ক্লাস। চেষ্টা করব আমরা 1 ঘন্টা 15 মিনিটে অন্তত হচ্ছে আমরা এই যে সেন্টেন্সের মিনিং অনুযায়ী যে ট্রান্সফরমেশন গুলা, এগুলা সুন্দর করে পড়ার, সুন্দর করে পারার। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো ট্রান্সফরমেশনের সবার প্রথম যে পার্টটা আসে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই সেন্টেন্স গুলা ট্রান্সফরমেশন। অ্যাসার্টিভ কি ইন্টারোগেটিভ বানাও, ইন্টারোগেটিভ কে ইম্পারেটিভ বানাও, ইম্পারেটিভ কে অপটেটিভ বানাও, এদেরকে এক্সক্লেমেটরি বানাও, ইত্যাদি 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 ইত্যাদি, তাই না? আচ্ছা, তোমাদের একজন জিজ্ঞাসা করছে, ভাই আপনার এসএসসি এবং এইচএসসি মার্ক কত ছিল?
এক্সাক্ট মার্কটা তো মনে নাই ভাইয়া, কারণ প্রাচীনকালের কথা, বাট এসএসসি তে 1200 সামথিং প্লাস মার্ক ছিল। এইচএসসি তে হচ্ছে আমাদের সময়, আমি তো এইচএসসি 21 ব্যাচ ছিল, আমাদের সময় কোভিড এর কারণে 3টা পরীক্ষা হয়েছিল, বাকি পরীক্ষাগুলো হয় নাই, 3 সাবজেক্টের পরীক্ষা। সো ওই 3 সাবজেক্টে শুধু সায়েন্সের সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছিল, ওটা সম্ভবত আমি 99.8% এরকম মার্ক পাইছিলাম। 600তে সম্ভবত আমি 594 নাকি 596 বা 597 এরকম পাইছিলাম। 600-র ভিতর সম্ভবত 597, 96 এরকম কিছু একটা পাইছিলাম। এরকম আর কি মনে আছে, আসলে অনেকদিন আগের কথা তো। আচ্ছা, তো আসো আমরা রুলে যাই। তো সবার প্রথমে আমরা যেই জিনিসটা শিখবো, যেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্স বানাবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনগুলা? অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে হ্যাঁ বোধক সেন্টেন্স। তোমরা জানো, ক্লাস 10-এ উঠছো, তোমরা জানো যেই সেন্টেন্সে কোনো না নাই। আমি ধরো নর্মাল কথাবার্তা বলতেছে, আমার দুনিয়াতে আমরা যত নর্মাল কথাবার্তা বলি, যেগুলা দিয়ে আমরা কোনো ফ্যাক্ট বলি, কোনো সত্য ঘটনা বলি, কোনো নর্মাল ঘটনাগুলা বলি, এগুলা সবই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি আমার এই নর্মাল ঘটনাগুলার ভিতরে কোনো না বোধক শব্দ থাকে, কোনো নেগেটিভ শব্দ থাকে, তাহলে ওইটার আমরা বলি নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে নো, নেভার, নান, তারপরে হচ্ছে নো বডি, এই সমস্ত শব্দ থাকবেই। এই এন যুক্ত শব্দগুলা, এন যুক্ত এই শব্দগুলা সে থাকবেই। সো আসো আমরা কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে হচ্ছে কি আমরা নেগেটিভ করব তা দেখি। আমাদের রুল নাম্বার 1, তাকায় দেখো। ধরো আমাকে এমন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিল, আমাকে এমন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিল যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি শব্দটা আছে। আমাকে এমন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিল যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অপশনটা আছে, অনলি শব্দটা আছে, একটু প্রোনাউন্সিয়েশন ভুল হয়ে গিয়েছিল, অনলি শব্দটা আছে। এটা নেগেটিভ কিভাবে করব? খুবই সহজ। অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমাদের যেটা করতে হবে, সবার প্রথমে অনলিটাকে কেটে দিবা। কি করবা? অনলিটাকে কেটে দিবা। এরপরে দেখবা অনলির পরে যে শব্দটা আছে সেইটা কি শব্দ। অনলির পরে যে শব্দটা আছে সেটা যদি কোনো ব্যক্তির নাম হয়, তুমি ওই অনলির জায়গায় লিখবা নান বাট। অনলি কেটে দিয়ে ওই অনলির জায়গায় লিখে দিবা নান বাট। যদি অনলির পরে শব্দটা কোনো বস্তুর নাম হয়, কোনো বস্তুর নাম হয়, কোনো বস্তু জাতীয় হয়, তাহলে অনলিটাকে কেটে ওই জায়গায় লিখে দিবা নাথিং বাট। কি লিখে দিবা? নাথিং বাট। আর যদি তোমার হচ্ছে অনলির পরে কোনো সংখ্যা জাতীয় কিছু থাকে, এনিথিং নাম্বার, তাহলে ওই অনলিটাকে কেটে দিয়ে ওই জায়গায় লিখবা নট মোর দেন। কি লিখবা? নট মোর দেন অথবা নট লেস দেন। নট মোর দেন দিয়েই করবি আমরা। সো একটু বুঝায় দেই উদাহরণ দিয়ে, একটু বুঝায় দেই। সো অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি যুক্ত একটা কি, অনলি যুক্ত একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা কি শিখলাম? অনলি যুক্ত যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, সবার প্রথমে অনলিটাকে কেটে দিলাম। এবার অনলির পরে কোন শব্দটা আছে দেখি। অনলির পরে যে শব্দটা আছে সেটা হচ্ছে আল্লাহ। আল্লাহ একটা ব্যক্তিবাচক শব্দ, তাই না? আল্লাহ একটা ব্যক্তিবাচক শব্দ। আল্লাহর প্রোনাউন কি? আল্লাহর প্রোনাউন হচ্ছে হি। সো তাহলে আমরা কি করব? ওই অনলি কেটে দিয়ে যেই জায়গাটায় অনলি ছিল সেই জায়গাটায় নান বাট লিখে দিব। সেই জায়গাটায় কি লিখে দিব? নান বাট লিখে দিব। তাইলে আমার উত্তর কি হবে? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারবে না। ধরো পরের উদাহরণ, হি হ্যাজ অনলি আ বল। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেখানে অনলি শব্দটা আছে। হি হ্যাজ অনলি আ বল, নেগেটিভ করতে হবে। কিভাবে নেগেটিভ করব? খুবই সহজ কথা, অনলিটাকে কেটে দিব। অনলির পরে কি আছে? এ বল। বল, বল তো একটা বস্তু, বল একটা থিং, তাই না? তাহলে ওই অনলির জায়গাটায় লিখে দিব নাথিং বাট। কি লিখে দিব? লিখে দিব নাথিং বাট। তাইলেই আমার সেন্টেন্স হয়ে যাবে। হি হ্যাজ নাথিং বাট আ বল, তার কাছে বল ছাড়া কিছুই নাই। হি হ্যাজ নাথিং বাট আ বল, তার কাছে বল ছাড়া কিছুই নেই। সো এগুলা খুবই সহজ। এখন অনলির জায়গায় আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনলি না থেকে যদি অ্যালোন থাকে,
অনলি না থেকে যদি অ্যালোন থাকে, যদি মেয়ারলি থাকে, তাইলেও তোমরা সেম কাজ করবা। তাইলেও কি করবা? তাইলেও তোমরা সেম কাজ করবা। তোমাদের একজন মহাজ্ঞানী মহাধার্মিক মানুষজন বলছে, ভাইয়া আপনি আল্লাহর আল্লাহকে ব্যক্তিবাচক শব্দ বললেন কেন, আবার আল্লাহর প্রোনাউন হি বললেন কেন? সো আজকেই সার্চ দিবা, তোমার হচ্ছে গিয়ে আল্লাহর প্রোনাউন হিসাবে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা এই হি ব্যবহার করি, এইচ ই। হিটা সবসময় হি এর এইচটা ক্যাপিটাল হয়। আমরা ইংরেজি ভাষায় আমরা শব্দগুলাকে তিনটা পার্টে ভাগ করি, ব্যক্তিবাচক, বস্তুবাচক, সংখ্যাবাচক। আল্লাহ তো কোনো বস্তু না, তাই না? এটা কোনো জড় পদার্থ উনি নন, উনি কোনো সংখ্যাও না, তাই উনাকে ব্যক্তিবাচক হিসেবে ট্রিট করা হয়, ব্যক্তিবাচক শব্দ হিসাবে উনার নামকে ধরা হয়। আবার গড, ঈশ্বর, এইটাকেও ব্যক্তিবাচক একটা নাম ধরা হয়, এটার প্রোনাউনও দেওয়া হয় হি, এইচ ই। হিটার এইচটা হবে ক্যাপিটাল লেটারে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা খুব ইজি একটা রুল, প্রচন্ড ইজি একটা রুল। ধরো আমার একটা এমন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিল, নোট করব, জিজ্ঞাসা করতেছো কয়েকজন, অবশ্যই নোট করতে হবে, 100% নোট করতে হবে, নোট না করলে ভুলে যাবা। নোট তো করতেই হবে, নোট না করলে ভুলে যাবা। ভাইয়া নোট কিভাবে করব? ধরো দেখায় দেই, তোমরা নোটটা এইভাবে করতে পারো সময় বাঁচানোর জন্য। রুল 1, অনলি, মেয়ারলি, অ্যালোন, এইদিকে একটা তীর চিহ্ন, নান বাট, নাথিং বাট, অবলিক, নট মোর দেন, এনএমটি, নট মোর দেন। এভাবে সংক্ষেপে করে তোমরা রুলটা করতে পারো। তোমার খাতায় রুল 1 লিখবা, শব্দগুলা লিখে দিবা, নিচে একটা এক্সাম্পল লিখে দিবা, তাইলেই তো হয়ে যায়। সংক্ষেপে করলে এটাতেই তো হয়ে যাবে ভাইয়া, সংক্ষেপে এটাতেই হয়ে যাবে। আচ্ছা আসো আমরা পরের রুলে চলে যাই, পরের নিয়মে চলে যাই। ধরো আমার একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স আছে, যে সেন্টেন্সের ভিতরে মাস্ট শব্দটা দেখতে পাচ্ছি অথবা হ্যাভ টু শব্দটা দেখতে পাচ্ছি। এই যে দেখো, আমার মনে করো এরকম একটা সেন্টেন্স দিছে, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, এরকম একটা সেন্টেন্স দিছে। সেন্টেন্সটার ভিতরে আমি মাস্ট শব্দটাকে দেখতে পাচ্ছি অথবা হ্যাভ টু শব্দটাকে দেখতে পাচ্ছি। মাস্ট অথবা হ্যাভ টু, হ্যাজ টু, এগুলার মিনিং একই, অবশ্যই। এগুলার মিনিং কি? এগুলার অর্থ হচ্ছে অবশ্যই, এগুলার মিনিং হচ্ছে অবশ্যই। তাহলে মাস্ট যুক্ত একটা সেন্টেন্স, মাস্ট যুক্ত একটা সেন্টেন্স, এইটাকে নেগেটিভ কিভাবে করব? খুবই সহজ। আমরা কি করব? মাস্ট শব্দটাকে কেটে দিব সবার প্রথমে। এই যে মাস্ট শব্দটাকে কেটে দিলাম, মাস্ট শব্দটাকে কেটে ওই জায়গায় ক্যান নট বাট লিখবো। কি লিখবো? ক্যান নট বাট। ব্যাস, তাইলেই আমাদের নেগেটিভ হয়ে যাবে, উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস। সো যেই জায়গায় মাস্ট ছিল সেই জায়গায় যদি আমরা ক্যান নট বাট বসায় দিই, তাইলেই আমাদের নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, অর্থ কি সেম থাকে? আমি আসলে বুঝতেছি না কিভাবে অর্থগুলা সেম। ভাইয়া, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস কথাটার মানে হচ্ছে অবশ্যই আমরা আমাদের মা বাবার বাধ্য থাকব, মা বাবার কথা মেনে চলবো। এই মাস্টের জায়গায় যদি তুমি ক্যান নট বাট বসাও, তাহলে মিনিংটা দাঁড়াবে আমাদের মা বাবার বাধ্য হওয়া ছাড়া কোনো উপায় নেই। উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস, আমাদের মা বাবার বাধ্য থাকা ছাড়া কোনো উপায় নেই। তাইলে দেখো, প্রথমে বলতেছিলা আমরা আমাদের মা বাবার অবশ্যই বাধ্য থাকবো, পরে বলতেছো আমাদের মা বাবার বাধ্য থাকা ছাড়া কোনো উপায় নেই। সেম মিনিং না? একটা পজিটিভ, একটা অ্যাফার্মেটিভ কথা, একটা নেগেটিভ কথা, সেম মিনিং। আচ্ছা, এখন তোমাদের ভিতরে কয়েকজন কুল হইতে চাও, কয়েকজন একটু কুল হইতে চাও, একটু অন্যরকম লিখতে চাও, তাদের জন্য তোমরা চাইলে ক্যান নট বাট না লিখে ওই জায়গায় ক্যান নট হেল্পও লিখে দিতে পারো। কি করতে পারো? ক্যান নট হেল্পও লিখে দিতে পারো। উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, মাস্টটাকে কেটে দিয়ে কি করবা? ক্যান নট হেল্পটা লিখে দিতে পারো। তবে ক্যান নট হেল্প লিখলে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? ক্যান নট হেল্প লিখলে
এই যে মাস্টের পরে যে ভার্বটা আছে না, এই যে দেখো এই ভার্বটা মাস্টের পরে সবসময় একটা ভার্ব বসে। মাস্টের পরে কি হয়, সবসময় একটা ভার্ব বসে। ওই ভার্বটা শেষে একটা আইএনজি লাগাই দিতে হবে। ওই ভার্বটা শেষে কি করতে হবে, একটা আইএনজি লাগাই দিতে হবে। তাইলে মাস্টের জায়গায় যদি আমি ক্যান নট হেল্প বসাই, আমার সেন্টেন্সটা কেমন হবে? সেন্টেন্সটা হবে উই ক্যান নট হেল্প অবেইং আওয়ার প্যারেন্টস। মাস্ট কেটে দিয়ে ক্যান নট হেল্প লিখলাম। এটা যদি লিখি তাহলে মাস্টের পরে যে ভার্বটা ছিল অবে, সেটার শেষে একটা আইএনজি বসায় দিতে হবে। দেখো একটা আইএনজি আমরা বসায় দিছি, আইএনজি আমরা বসায় দিয়েছি। আচ্ছা, ধরো এবার আসো রুল নাম্বার 3। রুল নাম্বার 3 খুবই সহজ একটা রুল। এটা হচ্ছে রুল নাম্বার 3তে কি আছে দেখতে পাচ্ছ? একজন বলছো ভাইয়া রুল মনে থাকে না, কি করব ভাইয়া? রুল মনে থাকে না তার কারণ হচ্ছে তুমি প্র্যাকটিস করো না। তোমাকে প্র্যাকটিস করতে হবে। সো একটা জিনিস খেয়াল করো, আমরা কেউ মা বাবার গর্ভ থেকে, মা বাবার পেট থেকে সমস্ত কিছু শিখে আসি নাই। তুমিও আসো নাই, আমিও আসি নাই, তাই না? আমরা সবাই একদিন ক্লাসে গেছি, আমরা ক্লাসে পড়াশোনা করছি, ওইখানে শিখছি, দেন আমরা পারছি। একই সাথে কিন্তু একই প্রসেস। আমার মুখস্থ হয়ে গেছে, আমি তোমাদের পড়াইতে পারতেছি, কারণটা কি? কারণটা হচ্ছে আমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছিলাম, এত বেশি প্র্যাকটিস করছিলাম যেটা আমার মাথার ভিতরে ঢুকে গেছে, আমার মগজের ভিতরে, ব্রেইনের ভিতরে ঢুকে গেছে। তোমারও সেম কাজ করতে হবে, ব্রেইনের ভিতরে, মগজের ভিতরে ঢুকায় ফেলতে হবে। সো আমি খুব বেশি রুলে যাব না, 6-7টা রুল করার পরে আমি আসলে এক্সারসাইজে চলে যাব। হ্যাঁ, কারণ এগুলা হচ্ছে জাস্ট বেসিক, আমি রিক্যাপ করে দিচ্ছি, আদারওয়াইজ কিছু না। তোমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে এক্সারসাইজ গুলা সলভ করা। তো আমরা এক্সারসাইজেও যাব। রুল নাম্বার 3তে কি আছে? রুল নাম্বার 3 হচ্ছে, ধরো তোমাকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিলাম। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি, এই বথ এন্ড শব্দটা আছে। কি শব্দ আছে? বথ এবং এন্ড। কোন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিল যেখানে বথ এবং এন্ড শব্দটা আছে, তুমি কি করবা? এটার নেগেটিভ কিভাবে করবা? হাউ? এটার উপায় কি নেগেটিভ করার? এটার নেগেটিভ করার একমাত্র উপায় হচ্ছে, তুমি কি করবা? তুমি বথ শব্দটারে কেটে দিবা, তুমি এন্ড শব্দটারে কেটে দিবা। এই বথের জায়গায় লিখে দিবা নট অনলি, বথের জায়গায় লিখে দিবা নট অনলি, আর এই এন্ডের জায়গায় লিখে দিবা বাট অলসো। এন্ডের জায়গায় কি করবা? লিখে দিবা বাট অলসো, তাইলেই হয়ে যাবে। তাহলে আমার অরিজিনাল সেন্টেন্স কি ছিল? বথ দোলন এন্ড দোলা ওয়ার এক্সাইটেড। দোলন এবং দোলা দুইজনই কি? দুইজনই খুবই এক্সাইটেড ছিল। তাহলে এইটার আমি নিভাবে নেগেটিভ করলাম, বথটারে কেটে দিলাম, বথটারে কেটে দিয়ে বথের জায়গায় লিখলাম নট অনলি, আর এই এন্ডটারে কেটে দিলাম, এন্ডের জায়গায় লিখলাম কি? বাট অলসো। তাহলে কেবলমাত্র দোলন নয়, বরং দোলাও এক্সাইটেড ছিল। কেবলমাত্র দোলন নয়, দোলাও কি ছিল? এক্সাইটেড ছিল। সিমিলার একটা আরেকটা উদাহরণ তোমাদের দেই, হচ্ছে ধরো আমি লিখলাম বথ তামিম and Shakib, both Tamim and Shakib played for বাংলাদেশ। বাংলাদেশকে সংক্ষেপে আমি বিডি লিখলাম। হ্যাঁ ভাইয়া, ধরো তোমাকে একটা কোশ্চেন দিল, কোশ্চেনটা এরকম, both তামিম and সাকিব played for বিডি। একই সাথে তামিম এবং সাকিব কি করেছে? বাংলাদেশের জন্য খেলেছে। তুমি কি করবা? এটা নেগেটিভ করতে বলছি, তাহলে নেগেটিভ করার নিয়ম কি? তুমি বথকে কেটে দিবা, বথের জায়গায় লিখবা নট অনলি, বথের জায়গায় লিখবা কি? বথের জায়গায় লিখবা নট অনলি। আর এই এন্ডটাকে কেটে দিবা, এই এন্ডের জায়গায় কি লিখবা? এন্ডের জায়গায় লিখবা বাট অলসো। তাহলেই তোমার নেগেটিভ সেন্টেন্সটা হয়ে গেল। তাইলে কি দাঁড়াবে তোমার নেগেটিভ সেন্টেন্স? নট অনলি তামিম বাট অলসো সাকিব প্লেড ফর বাংলাদেশ। শুধুমাত্র তামিম না, বরং সাকিবও বাংলাদেশের জন্য কি করছে? খেলেছে। ওকে, সো কয়েকজন নতুন আসো, হ্যাঁ কয়েকজন নতুন আসো, সেই নতুন মানুষজন ওরা বলতেছো যে ভাইয়া স্ক্রিনশট নিব। তোমাদের স্ক্রিনশট নেওয়া লাগবে না, প্রত্যেকটা ক্লাস শেষে যে আমি যা লিখে দিচ্ছি নোটগুলা সব তোমরা পেয়ে যাবা। যেভাবে লিখে দিচ্ছি
ওইভাবেই তোমরা পেয়ে যাবা। ওকে, সেইভাবেই তোমরা পেয়ে যাবা। এইবার আসো, একটা খুব উইয়ার্ড রুল তোমাদেরকে আমি বলে দেই, একটা খুব উইয়ার্ড রুল তোমাদেরকে বলে দেই। ধরো কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সরি বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একে তুমি কোনোভাবেই নেগেটিভ করতে পারতেছো না। কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কোনোভাবেই তুমি নেগেটিভ করতে পারতেছো না। তুমি কি করবা? এটা কিভাবে নেগেটিভ করবা? উপায় কি? প্রসেস কি? সো কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি তুমি কোনোভাবেই তুমি হচ্ছে নেগেটিভ না করতে পারো, তুমি ওই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ বানায় দিবা, তাইলেই নেগেটিভ হয়ে যাবে। ভাইয়া বুঝলাম না। অর্থাৎ মনে করো অন্তর ইজ ভেরি জেন্টাল, অন্তর অনেক ভদ্র, এটার আমি কিভাবে নেগেটিভ করব? উপায় কি? কোনো উপায় নাই। তাইলে এটার আমি নেগেটিভ কেমনে করব? এই সেন্টেন্সটাকে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বানায় দিলেই তুমি কি করবা? তাইলেই তোমার নেগেটিভ করা হয়ে যাবে। ভাই আমি কিভাবে করব এটা? সো যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হইলে আমার সাথে সাথে লিখো স্টেপ নাম্বার 1। প্রথম স্টেপে কি করবা? সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা খুঁজে বের করো। সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা খুঁজে বের করো। অক্সিলারি ভার্বকে সামনে বসাও, অক্সিলারি ভার্বকে সামনে বসাবা, সামনে এনে বসাবা। তাহলে আমার উত্তরে সবার প্রথমে তুমি এই যে অক্সিলারি ভার্ব ইজ, এই ইজটাকে লিখো, লিখলা ইজ। এরপরে আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা, আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, হ্যাঁ বোধক হয়, যদি হ্যাঁ হ্যাঁ এরকম থাকে, তাহলে স্টেপ 2 তে কি করবা? স্টেপ 2 তে একটা অ্যাডিশনাল নট বসায় দিবা। স্টেপ 2 তে কি করবা? একটা নট বসায় দিবা। যদি আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, হ্যাঁ বোধক হয়, তাহলে একটা নট বসায় দিবে, অ্যাডিশনাল একটা নট। তাইলে এই ইজের পর একটা নট বসায় দেই, বসায় দিলাম নট। ওকে, স্টেপ 3 তে কি করব? স্টেপ 3 তে আমার সেন্টেন্সের বাকি অংশ বসায় দিব, সেন্টেন্সের বাকি অংশ যেমন আছে অমন ভাবে লিখে দিব। স্টেপ 3 তে আমি কি করব? স্টেপ 3 তে সেন্টেন্সের বাকি অংশ বসায় দিব। তাহলে আমার সেন্টেন্সের বাকি অংশ কি? সেন্টেন্সের বাকি অংশ হচ্ছে এই যে অন্তর ভেরি জেন্টাল, এইটা হচ্ছে আমার সেন্টেন্সের বাকি অংশ, অন্তর ভেরি জেন্টাল। এই যে দেখো আমরা তো ইজটাকে আগেই সামনে চলে আনছি, শুধু এখন বাকি আছে কি? অন্তর ভেরি জেন্টাল। তাহলে এইটাকে এখন আমরা বাকিটা লিখে দিব, ইজেন্ট অন্তর ভেরি জেন্টাল, ইজেন্ট অন্তর ভেরি জেন্টাল। সো এইভাবে যদি কোনো রকম ভাবেই আমি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে না পারি, তখন আমি এইভাবে ইন্টারোগেটিভ করে দিয়ে, এইভাবে ইন্টারোগেটিভ করে দিয়ে আমি কি করতে পারবো? এইটার নেগেটিভ বানায় দিতে পারবো। তোমরা জানো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ইন্টারোগেটিভ হয় না বোধক, নেগেটিভ একটা সেন্টেন্স। কি হয়? না বোধক বা নেগেটিভ একটা সেন্টেন্স। আচ্ছা, তারপরে এখন ধরো আমি অক্সিলারি ভার্ব খুঁজে পাচ্ছি না, তখন কি হবে? অক্সিলারি ভার্ব আমি খুঁজে পাচ্ছি না, তখন কি হবে? ধরো আমি আরেকটা উদাহরণ দিই। ভাইয়া এই উদাহরণে তো আমি সুন্দর একটা অক্সিলারি ভার্ব খুঁজে পাইছি। ধরেন আমার এরকম একটা প্রশ্ন দিল, প্রশ্নটা হচ্ছে রিফাত টিচেস ইংলিশ, রিফাত টিচেস ইংলিশ। বললো এইটারে নেগেটিভ বানাও। এইটাতে তো ভাইয়া একজন বলছে, রাফসান বলছে অন্তর ইজ নট ফুলিশ, এটা হবে না। না ভাইয়া হবে না। প্রথম কথা, জেন্টাল অর্থ ভদ্র, জেন্টালের বিপরীত শব্দ ফুলিশ না, জেন্টালের বিপরীত শব্দ হচ্ছে রুট। জেন্টালের অপোজিট শব্দ কি? অ্যান্টোনিম কি? রুট। আচ্ছা, একজন বলছে অন্তর ইজ নট আনকাইন্ড, এটা হবে না, এটাও হবে না। কাইন্ডের অপোজিট শব্দ হচ্ছে আনকাইন্ড, জেন্টালের অপোজিট শব্দ হচ্ছে রুট। আচ্ছা, ধরো এই যে রিফাত টিচেস ইংলিশ, এইরকম একটা সেন্টেন্স দিল,
এইটা আমি কোনোভাবেই করতে পারতেছি না, ইম্পসিবল আমার জন্য করা। আমি কি করব? অ্যাগেইন এটারে নেগেটিভ করতে হলে আমি অ্যাগেইন সেই পুরনো কাজ করব। কি সেই পুরনো কাজ? এটারে আমি ইন্টারোগেটিভ বানাই দিব। এখন কিভাবে ইন্টারোগেটিভ বানাবো? স্টেপ ওয়াইজ যাই। স্টেপ 1, আমি দেখব আমার কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব তো নাই। অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে সেন্টেন্সের শুরুতে একটা ডু অথবা একটা ডাস অথবা একটা ডিড বসাবো টেন্স দেখে। যদি প্রেজেন্ট টেন্স হয় ডু বসাবো, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট টেন্সে তাহলে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট টেন্সে তাহলে ডাস বসাবো, যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড বসাবো, জানো এগুলা। সো ডু ডাস অথবা ডিড এগুলা কি করব? সামনে বসাবো, এগুলা সামনে বসাবো। তো আমার এই সেন্টেন্সটা দেখো, রিফাত টিচেস ইংলিশ, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রিফাত, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার সবার শুরুতে কি বসবে? সবার শুরুতে বসবে একটা ডাস, সবার শুরুতে বসবে একটা ডাস। এরপরে কি করব? স্টেপ 2। স্টেপ 2 তে কি করব? যদি আমার সেন্টেন্সটা যদি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, এটা তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাইলে আমি কি করব? আমার এই ডু ডাজ ডিড এর পরে একটা নট বসাবো। আমি কি করব? আমার এই ডু ডাজ ডিড এর পরে একটা নট বসাবো। তাইলে আসো বসায় দেই, ডাজ এর পরে একটা নট বসায় দেই, ডাজ নট। এরপরে স্টেপ 3 তে কি করব? স্টেপ 3 তে সেন্টেন্সের বাকি অংশ লিখে দিব। স্টেপ 3 তে কি করব? সেন্টেন্সের বাকি অংশ লিখে দিব, সেন্টেন্সের বাকি অংশ লিখে দিব। তাহলে সেন্টেন্সের বাকি অংশ কি? পুরা সেন্টেন্সটাই তো বাকি। রিফাত টিচেস ইংলিশ, পুরা সেন্টেন্সটা বাকি। তাইলে এখন আমি কি করব? এই পুরা সেন্টেন্সটা লিখে দিব, ডাজেন্ট রিফাত টিচ ইংলিশ, ডাজেন্ট রিফাত টিচ ইংলিশ। সো এইভাবে করলেই আমাদের জিনিসটা হয়ে যাবে। এখন তোমাদের ভিতরে কারো কারো প্রশ্ন থাকতে পারে। কি প্রশ্ন? যে ভাইয়া আপনি যে প্রথম উদাহরণ অন্তর ইজ ভেরি জেন্টাল, এইটাকে তো বোধহয় আমি এমন ভাবে নেগেটিভ করতে পারি, অন্তর ইজ নট মাচ রুড, অন্তর অতটা রুড নয়, আমি তো এইভাবে নেগেটিভ করতে পারি ভাইয়া। তাহলে আমি যদি সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করে লিখি, ইজ নট অন্তর ভেরি জেন্টাল, এভাবে যদি লিখি, তাইলে বোর্ডে কি আমাকে মার্ক দিবে? বোর্ডে কি আমাকে তাহলে মার্ক দিবে? উত্তর হচ্ছে তোমার স্কুলে হয়তো দিত না, কিন্তু বোর্ডে কিন্তু ঠিকই মার্ক দিবে। আচ্ছা, বোর্ডে ঠিকই মার্ক দিবে। সো একজন আবার মহান মানুষ, সে বলেছো, এক মহাজ্ঞানী, সে বলেছো ভাইয়া এই সেন্টেন্সে টিচেস আছে, এখানে টিচ কেন? ইয়েসটা কোথায় চলে গেল? ভাইয়া কোন সেন্টেন্সে যদি অলরেডি ডাজ থাকে অথবা যদি ডাজ নট থাকে, ওই সেন্টেন্সে ভার্ব গুলো সবসময় V1 হয়। ওই V1 এর শেষে কোনো এস বা ইএস কোনো কিছু বসানো যায় না, এস বা ইএস কোনো কিছু বসানো যায় না। আমার এই সেন্টেন্সটা শুরু করছি ডাজ নট দিয়ে। সেন্টেন্সটা যেহেতু ডাজ নট আছে, পুরা সেন্টেন্সের সমস্ত জায়গায় V1, ভার্ব 1 এইটা ব্যবহার করব। কোথাও কোনো ভার্বের শেষে এস বা ইএস, আইএনজি এই সমস্ত কিছু আমি ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আচ্ছা, এখন এতক্ষণ তো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে ছিলাম, এখন আমরা পুরো ইন্টারোগেটিভেই ঢুকে গেছি দেখতে পাচ্ছি। সো এখন অলমোস্ট ইন্টারোগেটিভের রুল চলে আসছে। হ্যাঁ, এখন আমরা ইন্টারোগেটিভের রুলে দেখি চলে আসছি। এতক্ষণ নেগেটিভে ছিলাম, সো অল্প অল্প করে আমরা যাচ্ছি, আমরা মেইন রুল গুলো দেখে যাচ্ছি, তোমাদের মনে করায় দিচ্ছি। তোমরা ক্লাস 10 এর স্টুডেন্ট, মোটামুটি অনেকে পড়ছো। ক্লাস এইটা ক্লাস 6 এ ছিল, 7 এ ছিল, 8 এ ছিল, 9 10 এ ছিল। 6 7 8 এ মনে হয় এখন নাই, বাট তোমাদের 9 এ ছিল। তো আমরা জাস্ট তোমাদের জিনিসগুলো আবার দেখাই আনতেছি। এরপরে ধরো তোমাকে নেভার যুক্ত একটা সেন্টেন্স, এইটাকে বললো যে এইটাকে ইন্টারোগেটিভ করো। নেভার যুক্ত একটা সেন্টেন্সকে কি করতে বললো? আমাকে বললো ইন্টারোগেটিভ করতে। তুমি কিভাবে করবা? একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কি করলো?
ভাই এতক্ষণ আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতেছিলাম, এখন আবার ইন্টারোগেটিভে ঢুকে গেছি। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে করে, হ্যাঁ ওতে ঢুকে গেছি আমরা। সো এক সেকেন্ড ভাইয়া, কি ব্যাপার এখানে কি হচ্ছে? এক সেকেন্ড ভাইয়া। মজার ব্যাপার তো অনেক। এক সেকেন্ড ভাই, আমি একটা জিনিস দেখতেছি, খুবই মজার একটা ব্যাপার। সো অনেক মজার একটা বিষয় দেখতেছি আমি তোমাদের এখানে। তো যেটা আবার ধরো কোন একটা নেভার যুক্ত একটা সেন্টেন্স তোমাদেরকে দেওয়া আছে, হ্যাঁ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বা সরি অ্যাসার্টিভ সেন্টেন্সে, থুকু অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভারটা যুক্ত একটা শব্দ দেওয়া আছে, এটার আমি ইন্টারোগেটিভে কি করব? তো একটু আগে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সকে যেভাবে ইন্টারোগেটিভ করতে হয় বলেছিলাম সেরকম ভাবেই করবা, জাস্ট একটু ছোট একটা চেঞ্জ আনবা। কি চেঞ্জ? ছোট একটা চেঞ্জ, কি চেঞ্জ? সেটা হচ্ছে তুমি নেভারের জায়গায় ইন্টারোগেটিভ সেন্টেন্সে এভার লিখে দিবা। নেভারের জায়গায় ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করবা? এভার লিখে দিবা। ভাইয়া আমি বুঝলাম না, ঘোড়ার ডিম, কিচ্ছু বুঝি নাই। বুঝাই দিচ্ছি ভাইয়া, বুঝাই দিচ্ছি, একটু টেনশন নিও না, বুঝাই দিচ্ছি। ধরো তোমাকে এমন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিছে, সেন্টেন্সটা হচ্ছে এই রকম। সেন্টেন্সটা কি রকম? সেন্টেন্সটা হচ্ছে এই রকম যে আই নেভার স্মোক। আই নেভার স্মোক, আমি কখনো ধূমপান করি না, আমি কখনো সিগারেট খাই না। ওকে, আমি কখনো ধূমপান করি না, আমি কখনো স্মোক করি না, এইরকম একটা ব্যাপার। এই টাইপের সেন্টেন্সকে আমি কিভাবে হচ্ছে ইন্টারোগেটিভে মুভ করে দেবো? আমি সবার প্রথমে আমরা অ্যাফার্মেটিভের 3টা রুল দেখছি, হ্যাঁ 3টা রুল দেখে জাস্ট আমি একটু মনে করছি আমার অ্যাফার্মেটিভের রুল গুলা। এখন আমি একটু ইন্টারোগেটিভের রুল দেখতেছি। হ্যাঁ আমাদের মেইন কাজ আসলে প্র্যাকটিস করা, আমাদের মেইন কাজ একটু আসলে প্র্যাকটিস করা। বাট আচ্ছা আসো ভাইয়া, রুল 2 স্কিপ গেছে। রুল 2 কিভাবে স্কিপ গেল? রুল 2 স্কিপ যায় নাই ভাইয়া, এই যে এইটাই ছিল রুল 2, যেটা একটু আগে করাইলাম, এটাই রুল 2। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আই নেভার স্মোক, তোমাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিল। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে নেভার যুক্ত একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এইটাকে কি করতে বলছে? এইটাকে ইন্টারোগেটিভ করতে বলছে আমাকে। কিভাবে করব? তো আমরা একটু আগে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়মটা আমি দেখছি, তাই না? নিয়মটা আমি দেখছি। কি নিয়ম? নিয়ম হচ্ছে স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1-এ কি ছিল? স্টেপ নাম্বার 1-এ ছিল আমি সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব খুঁজবো। আমার সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। তাহলে আমি কি করব? আমি আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে একটা ডু অথবা একটা ডাজ অথবা একটা ডিড বসাবো। যেহেতু এইটা হচ্ছে গিয়ে একটা তোমার হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স এবং সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আমরা সেন্টেন্সের শুরুতে ডু বসাবো। বসাইলাম ডু। এখন আমার অরিজিনাল সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাইলে একটা অ্যাডিশনাল নট বসাইতে হবে। এটা ছিল স্টেপ 2 তে। স্টেপ 2 তে কি ছিল? আমার এই যে অরিজিনাল সেন্টেন্সটা, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা, এটা যদি অ্যাফার্মেটিভ হয় আমি স্টেপ 2 তে এই ডু এর পাশে একটা নট লিখবো। আমার এই যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা আই নেভার স্মোক, এইটা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স না ভাই, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। নেভার শব্দটা আছে, দেখো নেভার শব্দটা আছে, নেভার শব্দটা আছে। নেভার শব্দটা থাকায় এখন কি হবে? তাইলে আমি কোনো অ্যাডিশনাল নট বসাবো না, কোনো অ্যাডিশনাল নট এখানে বসাবো না। তাইলে আমি এবার স্টেপ 3 তে কি করব? স্টেপ 3 তে যেটা করব, আমি সেন্টেন্সের বাকি অংশ লিখে দিব। সেন্টেন্সের বাকি অংশ লিখে দিব। তো লিখে দিচ্ছি সেন্টেন্সের বাকি অংশ। ডু আই এভার স্মোক, সরি সেন্টেন্সের বাকি অংশ লিখে দিচ্ছি, ডু আই নেভার স্মোক, এই রকম। এখন একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার শব্দটা থাকে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে নেভার লিখতে পারবা না কখনো।
নেভারের জায়গায় এই নেভারটা সরাই দিয়ে নেভারের জায়গায় তুমি কি করবা, এভার শব্দটা লিখবা। তাইলে তোমার সেন্টেন্সটা কি দাঁড়াবে, ডু আই এভার স্মোক, আমি কি কখনো স্মোক করি, ধূমপান করি। আচ্ছা, তোমাদের ভিতরে কয়েকজন একটু পিছায় আসো, তো তোমাদের হচ্ছে গ্রামারের কোশ্চেন প্যাটার্নটা নিয়েও তোমাদের হচ্ছে আইডিয়া একটু কম। হ্যাঁ, যেমন তোমাদের ভিতরে একজন জিজ্ঞাসা করছে, ভাইয়া এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাকি অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি কিভাবে বুঝবো, আমি কিভাবে বুঝবো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাকি অ্যাসার্টিভ সেন্টেন্স, হাউ, বুঝার উপায় কি? তো আপু, মেয়েটার নাম হচ্ছে অনন্যা। সো অনন্যা, তোমার পরীক্ষায় ট্রান্সফরমেশনের কোশ্চেনটা কিরকম থাকে, এরকম থাকে তাই না? 1 নাম্বার, ডু 1 নাম্বার, আই নেভার প্লে স্মোক, সরি আই নেভার প্লে ক্রিকেট, সাপোজ এটা হচ্ছে তোমার 1 নাম্বার প্রশ্ন, ব্র্যাকেটে লেখা ইন্টারোগেটিভ। 2 নাম্বার, আই মাস্ট সেভ হার, ব্র্যাকেটে লেখা নেক, নেগেটিভ সেন্টেন্স। তারপর ধরো 3 নাম্বার জিনিসটা দেওয়া, 3 নাম্বার জিনিসটা হচ্ছে লেট হিম ডু দিস, লেট হিম ডু দিস। এরপরে ব্র্যাকেটে এখানে দেওয়া অ্যাসার্টিভ সেন্টেন্স এস। তোমার পরীক্ষার হলে প্রশ্নগুলো এরকম থাকে না? তোমার পরীক্ষার হলে তো প্রশ্নগুলো এরকমই থাকে তাই না, ব্র্যাকেটে লিখে দেয়। এখন প্রথম প্রশ্নটা অনন্যা খেয়াল করো, প্রথম প্রশ্নে কি লেখা, আই নেভার প্লে ক্রিকেট, ব্র্যাকেটে ইন্টারোগেটিভ। তার মানে এই সেন্টেন্সটাকে কি করতে হবে, আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাইতে হবে। তুমি কেবলমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স কি ইন্টারোগেটিভ বানাচ্ছ ভাইয়া, তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি ইন্টারোগেটিভ বানাচ্ছ না, তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ বানাও, অ্যাসার্টিভ সেন্টেন্স কে ইন্টারোগেটিভ বানাও। যেমন পরেরটায় দেখো, আই মাস্ট সেভ হার, ব্র্যাকেটে নেগ লেখা, মানে কি এই সেন্টেন্সটাকে তোমার নেগেটিভ করতে হবে, এই যে আই মাস্ট সেভ হার। তাহলে যেহেতু একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে, তাইলে আমরা ধরে নিব আমার অরিজিনাল সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমার নেগেটিভ করতে হবে, আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, একজন জিজ্ঞাসা করছো, ভাইয়া ডু নট আই এভার স্মোক কেন হইল না? তো তোমরা স্টেপগুলা যখন লেখছিলা, স্টেপগুলা লেখার সময় আমি একটা জিনিস লিখে দিছিলাম না, স্টেপ 2 তে কি লিখছিলাম, যদি আমার মূল সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাইলে একটা অ্যাডিশনাল নট বসাবো, এটা স্টেপ 2 তে আমি লিখছিলাম তাই না? স্টেপ 2 তে লিখে দিছিলাম যে আমার যদি অরিজিনাল সেন্টেন্সটা যদি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাইলে আমি একটা নট বসাবো। কিন্তু এখন খেয়াল করো, আই নেভার স্মোক, আমার অরিজিনাল সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স? আমার অরিজিনাল সেন্টেন্সটা তো একটা নেগেটিভ সেন্টেন্স, নেভার শব্দটা আছে, নেভার শব্দটা থাকলে কি হয়, নেগেটিভ সেন্টেন্স হয়। তাইলে কি, তাহলে ভাইয়া আমি তো তাইলে এখানে ওই নটটা বসাবো না, আমার স্টেপে লেখা ছিল, রুলে লেখা ছিল আমার যদি মেইন সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাইলে আমি নট বসাবো, আমার মেইন সেন্টেন্সটা তো অ্যাফার্মেটিভ না, নেগেটিভ, তাহলে আমি নট কেন বসাবো, নট আমি বসাবো না। আচ্ছা, এবার কথাটার মানে কি, এবার মানে হচ্ছে চিরকাল। ওকে, তারপরে আসো, ধরো ধরো এই দিকে তাকাও, তোমাকে এমন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিল, যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি দিয়ে শুরু, যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমার কি দিয়ে শুরু, এভরিবডি, এভরিওয়ান, অল ইত্যাদি এই সমস্ত জিনিসপত্র দিয়ে শুরু। ধরো তোমাকে আমি বললাম, ধরো ধরো তোমার এরকম একটা সেন্টেন্স দিল, সেন্টেন্সটা কি, এভরি ওয়ান লাভস এমিনেম। আচ্ছা, একটু সুন্দর করে মুছে লিখি। ধরো তোমাকে আমি একটা সেন্টেন্স দিলাম, সেন্টেন্সটা হচ্ছে এরকম, সেন্টেন্সটা হচ্ছে এভরিওয়ান লাভস এমিনেম, সবাই এমিনেমকে পছন্দ করে, এমিনেমকে ভালোবাসে। ওকে, এভরিওয়ান লাভস এমিনেম, এইটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তো খাতায় লিখে ফেলো চটপট, চট জলদি, এভরিওয়ান, এভরিবডি অথবা অল,
এই তিনটা শব্দের যে কোনো একটাও যদি আমার অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, আমি এটার ইন্টারোগেটিভ করার সময় কি করব, এগুলা কেটে দিব। কেটে দিয়ে হু ডাজ নট অথবা হু ডিড নট লিখে দিব। হু ডাজ নট অথবা হু ডিড নট লিখে দিব। যদি আমার সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাইলে এভরিওয়ান বা এভরিবডি বা অল এগুলা কেটে দিয়ে লিখবো হু ডাজ নট। আর যদি আমার এই সেন্টেন্সটা মেইন সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয়, তাইলে আমি লিখবো হু ডিড নট। তাইলে ভাইয়া বলো তো, এভরিওয়ান লাভস এমিনেম, এইটার উত্তর কি হবে? এভরিওয়ান লাভস এমিনেম, এইটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এভরিওয়ানের জায়গায় আমি লিখে দিব হু ডাজ নট। কি লিখে দিব? লিখে দিব হু ডাজ নট। এরপর সেন্টেন্সের বাকি অংশ যেমন আছে তেমন, হু ডাজ নট লাভ এমিনেম, কে এমিনেমকে ভালোবাসে না, হু ডাজ নট লাভ এমিনেম। ওকে, একদম সহজ তাই না? একেবারে সহজ। এখন তোমাদের ভিতরে কয়েকজন বলবা ভাইয়া এগুলা তো সহজ জিনিস, আপনি হার্ড জিনিস কেন করাচ্ছেন না? তো তোমাদের জন্য উত্তর হচ্ছে, বোর্ড পরীক্ষাতে 90% ক্ষেত্রে তোমার কোশ্চেনটা ইজি দিবে। তোমার বোর্ড পরীক্ষার কোশ্চেন গুলো এমন ভাবে হয় যেন তুমি 80 থেকে 85 তুমি ইজিলি পেয়ে যাও, বাট 95 এর উপরে যখন তুমি পেয়ে যাইতে যাবা তখন যেন একটু টাফ জিনিস ফেস করো। সো 80 থেকে 85 পাওয়াটা খুবই সহজ, এটার জন্য সহজ প্রশ্ন দিয়ে ভরায় দেয়, সহজ সহজ প্রশ্ন দিয়ে ভরায় দেয়। কিন্তু কিন্তু আমাদের 90 থেকে 95 পাইতে হইলে যেন আমাদের একটু প্রবলেম হয়, তার জন্য একটা বা ঊর্ধ্বে দুইটা পুরা কোশ্চেন মাত্র এরকম টাফ জিনিস থাকে। আচ্ছা, পানির মতো সহজ তাই না? পানির মতো সহজ। একজন জিজ্ঞাসা করছে এমিনেম মানে কি? এমিনেম হচ্ছে একজন র্যাপারের নাম, ওয়ার্ল্ডের ওয়ান অফ দা গ্রেটেস্ট র্যাপার এভার, আমার পছন্দের র্যাপার ছিল, মানে এক সময় গান টান শুনতাম এমিনেমের, এই আর কি। এই তো। সো ক্লিয়ার সবাই? বা ওয়াটার ওয়াটার, ক্লিয়ার ক্লিয়ার। এরপরে তো মোটামুটি এই ছোট চারটা রুল, এই ছোট চারটা রুল মোটামুটি এগুলো এসএসসি তে তোমাদের জন্য কাজে চালায় নিবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের। এইবার আসো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরির কিছু রুল আমরা দেখি। এইখানেও চারটা রুল থাকবে, যে চারটা রুল তোমাদের কি করবে, তোমাদের মোটামুটি হচ্ছে গিয়ে তোমাদের কি বলবো আমি, তোমাদের এসএসসি লাইফ চালায় দিয়ে ফেলবে। ওকে, খুবই এসএসসি লাইফ খুব ইজিলি চালায় দিবে। তোমাদের ভিতরে একজন লিখছে ভাইয়া আমার তো 80 পাইলেই হবে, আমার তো এর চাইতে বেশি পাওয়ার কোনো দরকার নাই। আচ্ছা ওয়েট, দারুণ একটা কোশ্চেন, প্রায় 1350 জন মানুষ আসো, তোমাদের কার কার ধারণা তোমাদের 80 পাইলেই এনাফ, এ প্লাস পাইলেই এনাফ? কার কার ধারণা? তোমাদের লাইফে একটা হার্ড ট্রুথ দিচ্ছি, খুবই হার্ড একটা ট্রুথ দিচ্ছি। সো তুমি যদি 80 পাও সমস্ত সাবজেক্টে, 82 পাও, 85 পাও, তুমি রেসে পিছায় গেছো। এসএসসি পরীক্ষায় তুমি যদি 80, 82, 85 পাও, তোমার লাইফের তুমি বিশাল একটা ক্ষতি করতেছো, তুমি অলরেডি পিছায় গেছো, তোমার লাইফে হিউজ তুমি একটা ক্ষতি করতেছো। কেন একটা হিউজ ক্ষতি করতেছো একটু তোমাদের বুঝায় বলি ভাইয়া। প্লিজ প্লিজ জানুয়ারি মাস, এখনই নিজের ব্রেনকে ঠিক করো, এখনই নিজেকে ব্রেনকে ঠিক করো। সো তুমি এসএসসি তে কত মার্ক পাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে বাংলাদেশে এনডিসি, হলি ক্রস, মেয়েদের জন্য হলি ক্রস, এবং সেন্ট জোসেফ, এই তিনটা কলেজ ছাড়া বাংলাদেশের বাকি সমস্ত কলেজে ভর্তি নিবে তোমার এসএসসির মার্কের উপর ভিত্তি করে। তোমার কিসের মার্কের উপর ভিত্তি করে নিবে? এসএসসি মার্কের উপর ভিত্তি করে। শুধু এই তিনটা কলেজে তোমার ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইতে হয়। ভাইয়া 2019 সালে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, ভর্তি পরীক্ষা দিয়ে নটরডেম কলেজে ভর্তি হয়েছিলাম। এখন তুমি যদি ধরো তোমার মার্ক যদি 1250 এর উপরে থাকে, 1230 এর উপরে থাকে, তুমি ঢাকা কলেজে চান্স পাবা, তুমি রাজুকে চান্স পাবা, তুমি আরো ভালো দুই একটাতে চান্স পাবা। আমি আমার মার্ক দিয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ওইখানে আমার চান্স আসছিল। ওকে,
এখন তুমি যদি একটু কম মার্ক পাও তুমি এগুলায় চান্স পাবা না, তুমি অন্য একটু লোয়ার এন্ডের কলেজে চান্স পাবা। লোয়ার এন্ডের কলেজে চান্স পাইলে কি হয় জানো, তোমাদের অনেকজন বলবে ভাইয়া কলেজ ম্যাটার করে না, কলেজ ভালো, কলেজ দিয়ে কিছু না, পড়াশোনা নিজের উপরে। যে বলবে সে শতকরা 100% মিথ্যা কথা বলতেছে। সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করলে ওইটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হয়। তুমি কলেজে কাদের সাথে পড়তেছো, কারা তোমার পিয়ার, কারা তোমার সহপাঠী, এটা তোমার লাইফে খুবই ইম্পর্টেন্ট। তুমি কাদের সঙ্গে পরীক্ষা দিচ্ছ এটার উপর ডিপেন্ড করবে তোমার এইচএসসি কেমন হচ্ছে, এটার উপর ডিপেন্ড করবে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন কেমন হচ্ছে, এইটার উপর ডিপেন্ড করবে তুমি কি পরিমাণ ইনফরমেশন পাচ্ছ, তথ্য পাচ্ছ। ভাই আমার লাইফ চেঞ্জ হয়ে গেছিল লিটারেলি আমি যখন ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে চান্স পাই। আমার লাইফ আইবিএ তে চান্স পাওয়ার আগে মানে একরকম, আইবিএ তে চান্স পাওয়ার পর আরেক রকম, ইন এভরি সেন্স। তুমি আমার চলাফেরা বলো, আমার সবকিছু বলো, আমার ফিনান্সিয়াল জিনিসটা বলো, আমি একদম তোমাদের খুব ওপেনলি বলি যে আই আর্ন আ লট, আলহামদুলিল্লাহ আই আর্ন আ লট। ওয়াই? আমি কেন করি? আমি কি খুব বাংলাদেশের সবচেয়ে স্কিল মানুষজনের একজন? না, আমার একটা ইনস্টিটিউশনাল ট্যাগ আছে যে আমি অমুক জায়গার স্টুডেন্ট, এইটা আমার জন্য হেল্প করছে, এইটা আমার জন্য হেল্প করছে। এখন আমি যে আইবিএ নামে কিছু এক্সিস্ট করে তোমাদের বয়স আমি জানতাম না, এইটাই আমি জানতাম না যে এই টাইপের একটা জিনিস এক্সিস্ট করে। আমি এটার নাম শুনছি কোথায় জানো, আমি যখন নটরডেম কলেজে ভর্তি হই তখন। নটরডেম কলেজের গ্রুপ 2 তে ছিলাম, 14টা গ্রুপ হয় ওইখানে, আমি সেকেন্ড গ্রুপটায় ছিলাম। তখন আমার স্যার এসে, আমার কলেজের স্যার এসে আমাকে এইসব বলে, আমাকে ইন্টারেস্টেড বানায়, দেন আমি প্রিপারেশন নেওয়া শুরু করি। আমি যদি আজকে নটরডেমে না পড়তাম, আমি যদি অন্য একটা কলেজে পড়তাম, দেয়ার ইজ আ হাই চান্স আমি জিনিসটার নামই জানতাম না, আমার ইন্টারেস্টই ফিল হইতো না, আমি সাহস পাইতাম না। ওকে, সো যে বলতেছে নিজে পড়লে হবে, নিজে পড়লে হয়, এক্সেপশনালদের হয়। তোমরা শুনবা যে অমুক তো ওই কলেজে পড়েও বুয়েটে চান্স পাইছে, তমুক তো ওই কলেজে পড়েও ইয়াতে মেডিকেলে চান্স পাইছে। জিনিসটা এক্সেপশনাল, এই জন্যই তুমি জানছো। তুমি প্রত্যেক দিন ভাত খাও, এটা রেগুলার একটা ঘটনা, এটা পেপারে আসে না, এইটা তুমি বন্ধু বান্ধবদের ফোন দিয়া জানাও না। একদিন তুমি স্টেক খাও, পরের দিন তুমি ফেসবুকে ছবি দিবা, কারণ স্টেক খাওয়াটা তোমার জন্য এক্সেপশন। একদিন তুমি রেস্টুরেন্টে ঘুরতে যাও, একদিন তুমি ওয়েস্টিনে খাইতে যাও, হোটেল শেরাটনে খাইতে যাও, তুমি ফেসবুকে ছবি দিবা। তুমি বাসায় যখন ভাত মাছ খাও ফেসবুকে ছবি দাও না, কারণ বাসায় ভাত মাছ খাওয়াটা নর্মাল। তুমি ফেসবুকে যে ছবি দিচ্ছ ওয়েস্টিনে খাইতে গেছো, হোটেল শেরাটনে খাইতে গেছো, এটা অ্যাবনর্মাল, এটা এক্সেপশন। এক্সেপশনটাই আমরা জানি, এটা যদি নর্মাল হইতো এটা নিয়ে কথাই উঠতো না। ওকে, তো যেটা বলতেছিলাম, 80 আশা করলে লাইফের সবচেয়ে বড় নিজেকে নিজে ক্ষতি করবা, নিজের পায়ে নিজে কুড়াল মেরে দিবা। ওকে, আচ্ছা, ঠিক আছে। এইবার আসো আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিছু রুল পড়বো আমরা। হ্যাঁ, কিছু রুল পড়বো আমরা, কিছু জিনিস দেখবো। সো আমাদের পরীক্ষায় অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্সের কোশ্চেন আসে না, যেটা আসে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স। কি আসে? এক্সক্লেমেটরি সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স, এইটা আসে। যেহেতু বছরের শুরু আমরা একটু ইজি রুল দিয়ে যাচ্ছি, এই জিনিসগুলো আমরা আরেকবার পড়াবো, তখন আবার অনেক হার্ড রুলে যাব। এখন জাস্ট আমরা ইজি রুল, ইজি 4-5টা রুল সাজেশন টাইপের, যেটা দিয়ে তুমি 85 কনফার্ম করে ফেলতে পারবা ইংলিশে, সেগুলোতে যাচ্ছি। ওকে, সো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বানাও, এটা তোমার পরীক্ষায় আসে না, এগুলার পরীক্ষায় নাই, টেস্ট পেপারে আসে, বোর্ডে আসে না। বোর্ডে কি আসে? বোর্ডে আসে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাবা। আচ্ছা, তো ওইখানে কিরকম আসে? ওইখানে আসে এই রকম সেন্টেন্স গুলো আসে। কোন রকম সেন্টেন্স গুলো আসে? এই রকম সেন্টেন্স। 1 নাম্বার, হুররা, আই হ্যাভ ওন দ্য গেম, আই হ্যাভ ওন দ্য গেম। এই যে এইরকম একটা সেন্টেন্স কে বলবে তোমরা এটাকে অ্যাসার্টিভ বানাও। আবার ফাই, ফাই ইউ হ্যাভ স্টোলেন মানি, ফাই ইউ হ্যাভ স্টোলেন মানি। আবার তোমার দিবে, আমি সবগুলো একসাথে লিখে দেই, সো 1 সেকেন্ড ভাইয়া। আবার তোমার দিবে যেটা,
3 নাম্বার, ব্রাভো, ইউ হ্যাভ ডান ওয়েল, ইউ হ্যাভ ডান ওয়েল, ইউ হ্যাভ ডান ওয়েল। তারপরে দিবে 4 নাম্বারে দিবে অ্যালাস, অ্যালাস, the president has lost the election. Alas, the president has lost the election. So এই 4 ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ বানাইতে দিবে। প্রথম টাইপের এক্সক্লেমেটরি সেন্টেন্স কি হবে, যে সেন্টেন্সের ভিতরে হুররা আছে। সো তোমাকে অনেক সময় এই যে হুররা যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে বলবে, অনেক সময় ফাই যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে বলবে, অনেক সময় ব্রাভো যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে বলবে, এক সময় অ্যালাস যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কি করতে বলবে, তোমাকে অ্যাসার্টিভ করতে বলবে। ফাই শব্দের অর্থ কি? ফাই শব্দের অর্থ হচ্ছে ছি, ছি ছি, ছি ছি। এই পুরো সেন্টেন্সটা মানে হচ্ছে ছি ছি, তুমি টাকা চুরি করেছো। ফাই, ইউ হ্যাভ স্টোলেন মানি, ছি ছি, তুমি টাকা চুরি করেছো। আচ্ছা, তো এই ধরনের সেন্টেন্স গুলাকে আমি কিভাবে অ্যাসার্টিভ করব? সো হুররাহ যুক্ত কোন এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে হুররাহটাকে কেটে দিবা, হুররাহকে কেটে দিয়ে লিখবা, হুররাহকে কেটে দিয়ে লিখবা। এক সেকেন্ড একটু মুছি ভাইয়া। হুররাহকে কেটে দিয়ে হুররার জায়গায় লিখবা ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট। এই হুররাহটাকে কেটে দিবা, এটার জায়গায় লিখবা ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট। তাইলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াবে? পুরো সেন্টেন্সটা দাঁড়াবে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট আই হ্যাভ ওন দ্য গেম। হুররাহটাকে কেটে দিবা, হুররাহকে কেটে দিয়ে হুররার জায়গায় লিখবা ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট আই হ্যাভ ওন দ্য গেম। এটা খুবই আনন্দের ব্যাপার যে আমি ম্যাচটা জিতে গেছি, খুবই আনন্দের ব্যাপার, আমি ম্যাচটা জিতে গেছি। আচ্ছা, তোমাদের ভিতরে অনেকে বলবা যে ভাই ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, শুধু জয় দ্যাট দিলে হবে না, গ্রেট শব্দটা দেওয়ার কি দরকার আছে? অবশ্যই দরকার আছে। শুধু আনন্দ থেকে তুমি কথাটা বলো নাই, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা যে কথাগুলা বলি সেই কথাগুলো আমরা তীব্র আনন্দ থেকে বলি, তীব্র দুঃখ থেকে বলি, সামান্য দুঃখ সামান্য আন্দোলন থেকে আমরা বলি না, সামান্য আনন্দ থেকে আমরা বলি না। এরপরে ধরো ফাই, তোমার ফাই যুক্ত একটা সেন্টেন্স দেওয়া আছে, কি দেওয়া আছে? ফাই যুক্ত একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দেওয়া আছে, এটারে অ্যাসার্টিভ করতে হবে। তুমি ফাইটারে কেটে দিবা, ফাই এর জায়গায় লিখবা, ফাই এর জায়গায় লিখবা ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট শেম দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট শেম দ্যাট। ফাইটা কেটে দিবা, ফাই এর জায়গায় লিখবে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট শেম দ্যাট। ওকে, সো ফাই যুক্ত কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স দেওয়া থাকলে ফাইটা কেটে দিবা, ফাই এর জায়গায় লিখবে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট শেম দ্যাট। শেষ। তারপরে ব্রাভো থাকলে কি দিবা? তোমরা জানো, অনেকে অলরেডি বুঝে গেছো ব্রাভো থাকলে কি দিবা। ব্রাভো থাকলে ব্রাভোটাকে কেটে দিয়ে এটার জায়গায় লিখবে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট কারেজ দ্যাট, ইট ইজ এ ম্যাটার it is a matter of great courage that, it is a matter of great courage that। ব্রাভোটাকে কেটে দিয়ে ব্রাভোর জায়গায় এইটা লিখে দিবা, তাহলে ফুল সেন্টেন্সটা কি দাঁড়াবে? ফুল সেন্টেন্সটা দাঁড়াবে বাহ, এটা অনেক সাহসের ব্যাপার যে তুমি এত ভালো করেছো। ব্রাভো শব্দের অর্থ হচ্ছে সাবাস। ব্রাভো শব্দের অর্থ কি? ব্রাভো শব্দের অর্থ হচ্ছে সাবাস। আচ্ছা, এরপরে ধরো অ্যালাস আছে, অ্যালাস যুক্ত একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স কে বললো যে তুমি কি করবা? অ্যাসার্টিভ করবা। কিভাবে করবা? হাউ, কিভাবে করবা? উপায় কি?
উপায় খুবই সহজ, এলাসটাকে কেটে দিবা, এলাসের জায়গায় দিবা ইট ইজ এ ম্যাটার অফ, it is a matter of great sorrow that, it is a matter of great sorrow that, it is a matter of great sorrow that, বাকিটা যেমন আছে তেমন। alas the president has lost the election, it is a matter of great sorrow that the president has lost election, যে খুবই দুঃখের ব্যাপার, খুবই কষ্টের ব্যাপার, আমাদের প্রেসিডেন্ট কি হয়েছে, ইলেকশনে হেরে গেছে, খুবই দুঃখ, খুবই কষ্টের ব্যাপার, প্রেসিডেন্ট হেরে গেছে। কারেজ মানে কি, কারেজ মানে হচ্ছে সাহস, সাহস ভাইয়া, কারেজ মানে হচ্ছে সাহস। ব্রাভো মানে সাবাস, সাবাস দিয়ে তো আমরা সাহসী বুঝাই। অ্যালাস মানে হায় হায়। একজন আবার জিজ্ঞাসা করতেছো ফাই মানে কি, খুব একটা অ্যাটেনশন দাও না এই ক্লাসে। ফাই কথাটার মানে হচ্ছে ছি। তুমি কাউকে লজ্জা দিতে হইলে তুমি বলো না ছি ছি, এই সব মানুষ করে, ছি এগুলা তুই করিস, ছি। এই যে তুমি যে, হ্যাঁ ভাই, হ্যাঁ, ছি এইসব মানুষ করে, এই যে তুমি যে ছি ছি করতেছো না, এইটার ইংলিশ হচ্ছে ফাই। তুমি তো কাউকে লজ্জা দিতে, কাউকে মানে অপমান করতে ছি ছি করতেছো, তাই না? তাই ফাই যুক্ত সেন্টেন্স কে তুমি অ্যাসার্টিভ করবা কেমনে, ফাইটারে কেটে দিবা, ফাইটারে কেটে দিয়ে লিখবা ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট শেম দ্যাট, এটা অত্যন্ত লজ্জার বিষয়, শেম মানে হচ্ছে লজ্জা, এটা অনেক লজ্জার বিষয় যে এমন তুমি এমন কাজ করেছো। সরো মানে কি, সরো মানে হচ্ছে দুঃখ, সরো মানে দুঃখ। তোমাদের স্ক্রিনশট নেওয়া লাগবে না ভাইয়া, তোমাদের স্ক্রিনশট নেওয়া লাগবে না, জিনিসটা হচ্ছে আমরা এমনিই করে ফেলবো, টেনশন নাই। তোমাদের স্ক্রিনশট নেওয়া লাগবে না, আমরা জিনিসটা হচ্ছে এমনিই তুমি পেয়ে যাবা। সো আমরা আসলে নেক্সটে 2 ক্লাস লাগায় ভয়েস শিখবো, সো এই স্লাইডটাই আসলে যেতে থাকবে। ভয়েসটা একটু ভালো করে আমাদের শিখতে হবে, ভয়েসটা একটু অনেক জোর দিয়ে, ভয়েসটা এরকম ঝাপসার উপর শিখলে হবে না। যেহেতু প্রথম ক্লাস ছিল ট্রান্সফরমেশন অধিকাংশ মানুষজন পারো এবং এটার উপর আবার ক্লাস নেওয়া হবে, তাই এটা হালকা রুল দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওদের ইয়ে করতেছি। সো তোমাদের কাছে একটু একটা জিনিস বলে যাই, সেটা হচ্ছে যে রুল মনে থাকে না, কিভাবে পারবো? সো রুল মনে থাকে না কেন, তার একটা কারণ হচ্ছে তুমি মনোযোগ দাও না, তার প্রমাণ হচ্ছে তুমি এই প্রশ্নটা আমাকে করছো, কারণ এই প্রশ্নটার উত্তর অলরেডি আমি একবার দিয়ে ফেলছি। তারপরেও তুমি যেহেতু প্রশ্নটা করছো, তার মানে তুমি অমনোযোগী, ইনঅ্যাটেন্টিভ, তাই না? তুমি তোমার কোনো মনোযোগ নাই, তুমি পড়াশোনায় ধ্যান দাও না, এটা 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, ধরে নিলাম তুমি এখন মনোযোগ দিচ্ছ, তোমার জন্য আরেকবার রিপিট করি, তুমি রুল তখনই মনে রাখতে পারবা যখন এই রুলগুলা তুমি প্র্যাকটিস করবা। পরীক্ষার হলে জানতে চাবে না যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে অ্যালাস থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমি কি বসাবো, এটা পরীক্ষার হলে জানতে চাবে না, পরীক্ষার হলে কোশ্চেন দিবে। তুমি তাইলে কি করবা, তুমি তাইলে কি করবা ভাইয়া? তো আমি একটু আমাদের আগের একটা স্লাইডে যাই, আগের একটা স্লাইডে যাই আমাদের। এই যে স্লাইডটা কোথায় গেল, এই যে এরকম একটা স্লাইড। তোমার টেস্ট পেপার বলো, তোমার পরীক্ষার প্রশ্ন বলো, তুমি যেটা বলো, তোমার পরীক্ষার প্রশ্নগুলো এইভাবে দেওয়া থাকে, তাই না? এইভাবে দেওয়া থাকে। তুমি কি করবা, যখন তুমি একটা টেস্ট পেপার সলভ করবা, তোমার বাসায় টেস্ট পেপার আছে অথবা শিখর কুইজ আছে, প্র্যাকটিস কুইজ আছে, শিখর অনেক জিনিস আছে, তাই না? যখন তুমি প্র্যাকটিস করবা, তুমি খাতাটা পাশে নিয়ে বসবা, খাতাটা পাশে নিয়ে বসবা। তুমি খাতাটা পাশে নিয়ে কি করবা, তুমি দেখতেছো ইন্টারোগেটিভ করতে হবে, তুমি খাতাটা বের করবা, খাতাটা বের করে আচ্ছা রিফাত ভাই ইন্টারোগেটিভ সেন্টেন্স এইখান থেকে পড়াইছে, এই যে আমার রুল, রুলটা বের করবে। এরপর দেখবা নেভার যুক্ত সেন্টেন্সের রুল কি, তুমি কি করবা, নেভার যুক্ত সেন্টেন্সের রুল কি, ওই রুলটা দেখে দেখে সলভ করবা। আবার যাবা, এটা সলভ করলা, পরের কোশ্চেন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, যাই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের খাতা খুলি, খুললা, খোলার পরে তুমি খুঁজবে এই যে মাস্ট যুক্ত শব্দের নিয়মটা কোথায়, মাস্ট যুক্ত শব্দের নিয়মটা খুঁজে বের করলা, দেখলা যে রিফাত ভাইয়া পড়াইছে মাস্ট থাকলে মাস্ট কে কেটে দিয়ে ক্যান নট বাট লিখতে হয়। তাইলে এরপরে তুমি কি করবা, তুমি এই রকম ভাবে তুমি বেশি না মাত্র 10টা যদি তুমি কোশ্চেন সলভ করো, 10টা কোশ্চেন মানে কি
ওইখানে সাউন্ড ওপেন করে দিতে হবে না? ওকে, সো এইভাবে তুমি 10 ইন্টু 5 টোটাল 50টা, এইভাবে তুমি 10 ইন্টু 5 টোটাল 50টা প্রশ্ন সলভ করো। তারপরে আমি দেখব তোমাদের ভিতরে কে বলে যে ভাইয়া কে কি আমি পারি না, আমি এইগুলা করি না, এই না সেই না, আমি পারি না, আমি জানি না। অসম্ভব, জীবনে সম্ভব না, কেউ মানে ভুলা আর সম্ভব না। আর আসলে তো 10 ইন্টু 5 না, আসলে আরো বেশি তুমি প্র্যাকটিস করবা, কারণ একবার করতে করতে তুমি মজা পেয়ে যাবা। তুমি একবার করতে করতে জিনিসটা মজা পেয়ে যাবা। ইংলিশ যদি একবার মজা পাও তাইলে তোমার রুলস মনে থাকবে। যতক্ষণ পর্যন্ত তুমি মজা পাবা না ততক্ষণ পর্যন্ত তুমি পারবা না। তোমরা অনেকে বাইক চালাইতে পারো তাই না? অনেকে তোমরা বাইক চালাইতে পারো। আমি একটা বাইক কিনছি রিসেন্টলি, তোমরা হয়তো দেখছো। আমার বাইক চালানো খুব আহামরি না, খুব ভালো না, আমি প্রচুর রাফ চালাই। ওকে, এটার কারণ হচ্ছে আমি এখনো বাইকের অনেক কিছুতে মজা পাই নাই। কিন্তু তোমরা অনেকে আমার চাইতে ভালো চালাও, কারণ কি তোমরা অনেক বেশি মজা পাইছো। মজা পাইতে পাইতে তোমরা অনেক প্র্যাকটিস করছো বাইক চালানো, তোমরা এই জন্য অনেক ভালো। ইংলিশেও সেম, তুমি যখন এইভাবে করে 50টা কোশ্চেন করে তুমি যদি মজা পাও, তোমাকে মজা পাইতে হবে। তুমি যদি মজা পাও তুমি আজীবন এই রুল ভুলবা না, তুমি মৃত্যুর আগের মুহূর্তেও তুমি ভুলবা না। যখন তুমি মরার আগে কলেমা পড়বা তখনও দেখবে এই জিনিসটা তোমার মাথায় রয়ে গেছে। ওকে, একদম মানুষ মারা যাওয়ার আগে কালেমা পড়ে না, সেই কালেমা পড়ার সময় দেখবে এটা মনে পড়ে গেছে। সো এই তো, এটাই হচ্ছে তোমাদের জন্য উপায়। তো আর না বাড়াই, আসলে আমরা নেক্সট দিন বাকিটুকুতে যাব, বাকি জিনিস যাব, আমরা একটু ধীরে ধীরেই আগাচ্ছি। তো টাটা বাই বাই, আজকে এই পর্যন্তই, আবার যেন দেখা পাই। সো টাটা।